সামনে যে ঝড় আসতেছে, ইলেকশনের ঝড়, এই ঝড়ে আপনারা নিশ্চিতভাবে ফেল করবেন। আপনারা দল বেঁধে ভোট দিতে যাবেন না, বললে হবে না। আপনাকে খালি যদি বলে তোমার ছেলে চাকরি দেবো, তো ভোটটা আমাদের দাও, আর বলেন ছেলে তুই আগে যা। দুনিয়াবী স্বার্থ পেলে আপনি আর ঘরে বসে থাকবেন না। দূর আমরা যখন কোথায় রাজশাহী বসে টেরতে পারছে না, চলো। আদর্শিক কারণে আপনি ওখানে যেতে পারেন না। আদর্শিক কারণে রাজনীতি 5 বছর চলে যাবে। যারা রাজনীতি করে তারা জুলুম করে, নিজের উপরে অন্যের উপরে জুলুম করে, তাদের চরিত্র। আমি বারবার বললাম জওয়ান নেতাদেরকে, আমরা যে 3 বছর 6 মাস 6 দিন জেল খাটলাম, সারা দেশে প্রায় 200 লোকের মতন কম বেশি জেল খাটলো, বাড়ি ছাড়লো, পালিয়ে বেড়ালো, এগুলো কি কিছুই না? তো জবাব দিচ্ছে যারা মরে গেছে তাদের সম্বন্ধে বলাটা ঠিক না। মানে সেই সময় যারা নেতা ছিল তারা মরে গেছে, কে বলতে পারেন? বলেন, কিছু বলতে পারছে না, খালি সাইদি সাইদি। সাইদি নেতা ছিল? উত্তর হলো এই যে যারা মরে গেছে তাদের সম্বন্ধে কোনো কথা বলা ঠিক না। অথচ তিনি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন এবং এখনো তিনি নায়েব আমির হিসেবে আমার সামনে এসছেন গত পরশুদিন। অথচ তার কোনো দায়িত্ববোধ নেই, মানে ভাবখানায় যে ওটা কিছুই না। অত আপনাকে আবার জেল খাটাবে, তখনও বলবে ওটা কিছুই না। দিনদার মানুষের উপরে বিবাদ হয়ই হবে না, এই বললে আপনি হয়ে যাবেন। তারা তাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই দৌড়ঝাঁপ করছে দিনটা। গণতন্ত্রকে তৌহিদ হবে না শিরক হবে? শিরকি পন্থায় তৌহিদ কায়েম করতে চাচ্ছে তারা। যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে আর কেবলা বানাচ্ছে ঢাকার, হবে উল্টা পথে গেলে লাভ আছে? আপনি মুখে বলছেন গণতন্ত্রের মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে দিন কায়েম করব। তো গণতন্ত্রকে জিজ্ঞেস করলাম, আপনি গণতন্ত্র বলছেন আর ইসলাম বলছেন, এটা কেমন কে হচ্ছে? তো যদি গণতন্ত্রের কথা না বললে রেজিস্ট্রেশন পাবো না। রেজিস্ট্রেশন পাওয়ার স্বার্থে গণতন্ত্র বলছে। এই রেজিস্ট্রেশনকে কবে কোন কাজে লাগবে? এগুলো বোঝার চেষ্টা করেন। তারা আসছে এখানে একটাই কারণ, যে সংগঠন আপনাদের সারা দেশে ছড়িয়ে পড়েছে, মজবুত হয়েছে, যেখানে যাচ্ছে সেখানে তারা ব্যর্থ হচ্ছে। সম্ভবত এই কারণেই তারা আমাদের কাছে চলে আসছে। নইলে আমরা কারাগারে গেলে একদিনের জন্য তারা এখানে এসে দুঃখ প্রকাশ করেনি, এ যাবৎ করেনি। তারা আমাদের কাছের মানুষ, জন্মগত আহলে হাদিস হওয়া সত্ত্বেও কখনো আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার তারা আসেনি। এখন আসছে কেন? কারণ তারা বুঝছে সংগঠনের বহু লোক তৈরি হয়ে গেছে। আপনারা এই আকীদার উপরে দৃঢ় থাকতে পারবেন তো? কেন ভোট দেয় না? ওটা গণতন্ত্রটা শিরক। নইলে আমার তখন আমার একটা ভোটে একজন লোক একটা দল জিতে যাচ্ছে, 5 বছর আর খবর নেই আপনার। ও যত পাপ করবে সব পাপের একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে না? কোথায় সে হাবিল কাবিল চলে গেছে কোন জমানায়? কাবিল মানুষ খুন করলো না হাবিলকে? যত লোক খুন হবে পৃথিবীতে সমস্ত খুনের দায় দায়িত্ব ওই কাবিলের আমলনামায় যোগ হবে, আছে না হাদিসে?
তাহলে আপনি যেটা ভোটটা দিলেন, আপনার এই পাপের কারণে ওই মন্ত্রী সারা জীবন যে পাপ করবে, সমস্ত পাপের বোঝা আপনার ঘাড়ে চাপবে। আপনি কি এই কাজ করতে যাবেন? কারাগার থেকে বেরোনোর মাস দেড়েক আগের ঘটনা, হঠাৎ আমার কাছে গেলেন বর্তমানে আহলে জামাতের আমির ডক্টর মুসলিহউদ্দিন নিজে। আমাকে বলছেন যে স্যার, আমরা ইনসাফ পার্টি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তো আপনি যদি সমর্থন দেন তো ভালো হয়। আমি এখনো দেখতেই পাচ্ছি কোন জায়গায় দাঁড়িয়ে কথাগুলি বলছি। আমি কারাগারে কোন সাক্ষাৎ কক্ষের কোন সিঁড়ির দাঁড়িয়ে, সিঁড়িতে উঠতে উঠতে আমি বললাম, দেখো এটা আপনারা মনে করে রেখে দেন, মা জাআলাল্লাহ লিরাজুলিন কলবাইনে ফি জওফিহি। আমরা এই আল্লাহ পাক কোন মানুষের পেটের মধ্যে দুটো কলব দেয়নি। সূরা আহজাব 4 আয়াত। তো মুসলিউদ্দিন, তুমি যেটা বলছো ধর্মীয় আন্দোলন হিসেবে আহলে আন্দোলন থাকবে, রাজনৈতিক আন্দোলন হিসেবে ইনসাফ পার্টি থাকবে, আমার এক কল্পকে দুটো একসাথে চলবে? ওকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম, উত্তর দিতে পারল না। তারপর আমি আদালতে গিয়েছি, আদালতে কাজ সেরে চলে এসেছি আবার কারাগারে। পিছিয়ে পিছিয়ে দেখি সালাম সাহেব চলে আসছেন। উনি একেবারে দরজার মুখে, মানে দরজা বন্ধ করে দেন আদালত এই কারাগারের, ওই দরজার মুখে মাথা দেখা যাচ্ছে। তো পুলিশে আমাকে একটু সম্মান করতে, একবারে যে অসম্মান করছে তা না, আমি ওদের অনুমতি ছাড়াই ওই পর্যন্ত চলে গেলাম, ওখানে যাওয়া নিষেধ। কি সালাম সাহেব, আপনি কি ব্যাপার? তো আপনি যদি ইনসাফ পার্টির অনুমতি না দেন তো সারা জীবন আপনাকে কারাগারে থাকতে হবে। আমি বললাম সারা জীবন কারাগারে থাকবো, কিন্তু আদর্শচ্যুত হতে পারবো না। এ বলেই আমি চলে গেলাম ভেতরে। এই কথাগুলোর মধ্যে আপনাদের শিক্ষণীয় আছে না? মনে রাখবেন কথাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।